অ্যাক্সিডেন্টালি মেয়েটির কিস হয়ে যায় একজন ডিমনের সাথে এবং এই কিসের ফলে এমন এক জাদু হয় যাতে তাদের দুজনের ব্যথা অনুভব করার ক্ষমতা এক্সচেঞ্জ হয়ে যায়। মেয়েটির ব্যথা লাগলে ডিমন অনুভব করতে পারে এবং ডিমনের ব্যথা লাগলে অনুভূতি হয় মেয়েটার। এবার এই অদ্ভুত সমস্যার সমাধান কি করে হবে সেই নিয়ে এই ম্যাজিক্যাল এবং বেশ রোম্যান্টিক একটা স্টোরি আজকে শেয়ার করব। বলে চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা একটি রোড অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পাই। যে রোড অ্যাক্সিডেন্টে গাড়িতে একটি বাচ্চা এবং বাবা ছিল, তাদের মধ্যে বাবাটি সেখানেই মারা যায় এবং বাবাটির আত্মা তার দেহ থেকে বেরিয়ে পুরো দৃশ্যটাই দেখছিল। এবং সেখানেই আমরা আমাদের গল্পের নায়ক ফেনকে দেখতে পাই, যে আসলে ছিল একজন মৃত্যুদূত, মানে মৃত মানুষের আত্মাকে সে পৃথিবী থেকে নিয়ে যেত। আমরা দেখতে পাই বাবাটি তো বারবার মৃত্যুদূতের কাছে প্রে করছিল যে দয়া করে আমাকে নিয়ে যেও না, কারণ আমার ছোট বাচ্চাটা রয়েছে। কিন্তু ফেন তো তখনই বলে ওঠে যে যার যখন সময় তাকে তো যেতেই হবে, আর আমি সকলের জন্য সঠিক সময়টাই বেছে নিই। এবং এই বলে সে তো বাবাটির আত্মাটিকে সেখান থেকে সরিয়ে নেয় এবং আমরা দেখতে পাই তারপরে গাড়িটা ব্লাস্ট করে, মানে বাচ্চাটিও সেখানেই শেষ হয়ে যায়। মানে বাবাটিকে অন্তত মৃত্যুর আগে এই কষ্টটা সহ্য করতে হয় না। এবার ফেন তো তার আংটির মাধ্যমে এই কাজটা করত। ফেন ভাবে যে গত 400 বছর ধরে আমি এই কাজ করছি, একদিনও কখনো আমার এই কাজে ভুল হয়নি, সুতরাং আজকেও হওয়ার ছিল না। এবারে এই বলে ফেন তো সেখান থেকে বেরিয়ে আসে এবং তাকে আমরা একটা হোটেলে আসতে দেখি। সেখানে ফেনের সাথে আমরা তার অ্যাসিস্ট্যান্ট টমকে দেখতে পাই। তারা তো কথা বলতে বলতে আসছিল এবং টম তো বলতে থাকে যে বস, তোমার মা কিন্তু বারবার বলছে যে এবার তোমাকে বিয়ে করে নিতে হবে। এবং টম তো বলে যে আমি কোনো বিয়ে বা এই ধরনের সম্পর্কে আসতে ইন্টারেস্টেড নই। তখনই আমরা অপর দিক থেকে জিনি বলে একটি মেয়েকে দেখতে পাই, যার পিছু করেছিল মোটকা হোতকা টাইপের একটা গুন্ডা এবং যিনি ছুটতে ছুটতে পালানোর চেষ্টা করছিল। পালাতে গিয়ে সিঁড়ি থেকে জিনি পড়ে যায় এবং সে পরে তো পরে একেবারে ফেনের ঘাড়ের ওপরই পড়ে এবং তাদের মধ্যে অ্যাক্সিডেন্টালি একটা কিস হয়ে যায় এবং সেই কিসের ফলে ঘটে এক অদ্ভুত ঘটনা। আমরা দেখতে পাই যে ফেনের মুখ থেকে বা তার দেহ থেকে কিছু পিঙ্ক ম্যাজিক্যাল জিনিস বেরোয় এবং সেটা জিনির ভেতর ঢুকে যায় এবং জিনি আর ফেনের মধ্যে একটা এক্সচেঞ্জ ঘটে, কিন্তু সেটা তারা তখনও রিয়েলাইজ করতে পারেনি। এবার সেই গুন্ডাটা তো জিনিকে তখনই সেখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায়। জিনি তো বারবার ফেনকে বলতে থাকে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু ফেন অতটা পাত্তা দেয় না, কারণ অন্যদের ব্যাপারে সে এত নাক গলাতো না। এবং মোটকা লোকটি তো বলে ওঠে যে আসলে এটা আমারই গার্লফ্রেন্ড, আমাদের মধ্যে মাঝে মাঝে এরকম ঝগড়া হতেই থাকে। এই বলে সে জিনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই যে ফেন তো নিজের বাড়িতে ফিরে আসে। অন্যদিকে ওই গুন্ডা জিনির হাত বেঁধে তাকে বিছানায় ছুঁড়ে মারে, কিন্তু তখনই সেই মারের অনুভূতি হয় ফেনের। ফেন তো চা খাচ্ছিল এবং সে বুঝতে পারে না যে হঠাৎ করে তার গালে এরম ঝটকা লাগলো কি করে। টম বলে ওঠে যে বস, ব্যাপার কি, হঠাৎ করে তুমি এরকম কেন রিয়াক্ট করছো? এবং তখনই আবারও ফেন একটা মার অনুভব করতে পারে, তার গালে কেউ যেন ঠাস করে চড় মারলো এবং ফেন তো তখনই ভাবে যে এটা আমার সাথে কি হচ্ছে। ওদিকে গুন্ডা তো ততক্ষণে জিনের চুলের মুঠি ধরে তাকে ভয় দেখাচ্ছিল এবং ফেন বুঝতে পারে যে তার মানে ঘটনাটা ওই মেয়েটার সাথেই কোনোভাবে যুক্ত। নিশ্চয়ই ওই মেয়েটার সাথে কিসের সময় কিছু একটা ঘটনা ঘটেছে। ওদিকে জিনি তো চড় খেয়ে ভাবছিল যে এটা আবার কি হলো, আমার কোনো ব্যথা কেন অনুভূত হচ্ছে না। গুন্ডা তো ততক্ষণে জিনির হাত পা বেঁধে ফেলেছিল তার সাথে অসভ্যতা করার জন্য, কিন্তু ফেন তখনই সেই হোটেল রুমে চলে আসে। এবার ফেন তো আসলেই একজন যমদূত বা মৃত্যুদূত ছিল, তাই তার পক্ষে এইভাবে যাতায়াত করা বা যে কোনো টাইমে যেখানে চলে যাওয়াটা কোনো ব্যাপারই ছিল না। ফেন এসেই ওই মোটকা গুন্ডাকে এক খুশি মারে এবং সে তো জিনিকে কাঁধে করে রীতিমতো ওই ঘর থেকে বার করে আনে। জিনের হাতে পায়ের দড়ি তো সে খুলে দেয়। জিনি তো বলতে থাকে যে তুমি কে, তুমি আমার সাথে কি করতে চাইছো? এবং ফেন তখনই তার নিজের আঙুলে একটা কামড় দেয়, যেই ব্যথাটা জিনি তার আঙুলে অনুভব করতে পারে এবং সেও বুঝতে পারে যে তার মানে ব্যাপারটা কি হয়েছে। এবার তখনই সেখানে আমরা জিনির হবু বর হান্সকেও দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে হান্স এসেছিল জিনিকে বাঁচাতে। হান্স বলে ওঠে যে জিনি, তোমার সাথে একটা ভয়ঙ্কর স্ক্যান্ডালাস ব্যাপার ঘটে গেছে শুনেছি। তোমাকে সবাই দেখেছে এখানে এই হোটেলে একটা গুন্ডার সাথে আসতে, পর তো তোমার আর মান সম্মান বলে কিছুই থাকবে না, হয়তো
নয়তো তোমার পরিবারও তোমাকে আর অ্যাকসেপ্ট করবে না। তাই তুমি আমাকে বিয়ে করে নাও, সেটাই তোমার কাছে সবচেয়ে ভালো অপশন হবে। এবং জিনি তো তখনই বলে ওঠে যে তোমাকে এটা ভাবতে হবে না যে আমার পরিবার আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, আর যে আমার উপর বিশ্বাস না করে আমার সম্বন্ধে এরকম অনুভূতি বা এরকম ধারণা রাখে তাকে আমি এমনিও বিয়ে করতে চাই না। এবার ফেইন তো তখনই পিছন থেকে ওই মোটকা গুন্ডাকে নিয়ে আসে এবং সে জিনিকে বলে ওঠে যে তাহলে শাস্তিটা তুমি নিজেই দাও। এবং জিনি তো সেই মোটকাকে খুব ধাই ধাই করে পেটায়। আমরা দেখতে পাই যে মোটকা তো তখনই মার কাছে যাব বলতে বলতে সেখান থেকে পালায়। এবার এই ঘটনা হয়ে যাওয়ার পরই হান্স তো জিনির হাত ধরে যে এক্ষুনি আমার সাথে চলো, কিন্তু ফেন তো তখনই জিনির অপর হাত ধরে বলে যে না, তুমি আমার সাথে যাবে। এবার জিনি তখনই ফেনের সাথে তার বাড়িতে আসে। এবার ফেন তো তখনই নিজের হাতে একটা চিমটি কাটে এবং সেই চিমটির অনুভূতি জিনির হয়। জিনি তখনই নিজের গালে ঠাস করে এক চড় মারে এবং সেই অনুভূতিটা ফেনের হয়। জিনি তো আবারও নিজের গালে ঠাস করে এক চড় মারে, কোমরে চিমটি কাটে এবং ফেন তো এই সব কিছু ফিল করতে পারছিল। এবার ফেন তো তখনই জিনির গলা টিপে ধরে যে ব্যাপারটা আর তুমি ভুলভাল সুযোগ নিচ্ছ, কিন্তু সেই গলা টেপার অনুভূতিও তো ফেনেরই হচ্ছিল, ফলে সে তো নিজেরই গলা ব্যথাতে জিনিকে ছেড়ে দিতে বাধ্য হয়। ফেন বলে ওঠে যে আমাদের মধ্যে একটা ভয়ানক রকমের এক্সচেঞ্জ ঘটে গেছে, সেটা হচ্ছে একে অপরের ব্যথা অনুভব করার ব্যাপার, কিন্তু যতক্ষণ এই ব্যাপারটা ঠিক হচ্ছে ততক্ষণ তোমাকে এখান থেকে আমি যেতে দেব না। জিনি ভাবে যে জিনিসটা তো একটা কিসের মাধ্যমে হয়েছিল, তাহলে কি আবারও একটা কিস করলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এবং জিনি তো তখনই মুখ করে ফেনের দিকে এগিয়ে যায় এবং তারা কিস করে। জিনি ভাবে যে আরও একবার কিস হয়ে গেল, এবার নিশ্চয়ই আমরা ঠিক হয়ে যাব। এবং জিনি তো তখনই একটা টেবিলের পায়ায় ঠাঁই করে লাথি মারে, কিন্তু ব্যথাটা ফেনেরই লাগে, মানে সে এখনো ঠিক হয়নি। জিনি তো আবারও ফেনকে কিস করে, কিন্তু তারপরেও তাদের ব্যথা আবারও এক্সচেঞ্জ হয় না। তারা তো সারা রাত ধরে উল্টে পাল্টে নানা রকম পজিশনে কিসিং ট্রাই করতে থাকে যে কিভাবে কিস করলে আবার জিনিসটা ঠিক হবে, কিন্তু কোনোভাবেই সেটা ঠিক হয় না। এবার আমরা সকালবেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সকাল হতেই জিনির বাড়ি থেকে তো কল আসছিল। জিনি বলে ওঠে যে এখনই আমাকে বাড়ি যেতে হবে। এবার ফেইন তো তাকে বলে যে কখনোই না, আমার ব্যথার অনুভূতি মানে আমার পুরো জীবনটাই তোমার হাতে রয়েছে, তোমার যদি কিছু হয় তাহলে আমি হয়তো উল্টে মরে যাব, সেখানে কখনোই আমি তোমাকে এইভাবে যেতে দিতে পারি না। এবং জিনি তো তখনই একটা ছুরি নিয়ে নিজের গলায় ধরে যে তুমি যদি যেতে না দাও তাহলে কিন্তু আমি আরো খারাপ কিছু করে ফেলবো তোমার সাথে। ফেন বলে যে ঠিক আছে, কিন্তু তুমি কথা দাও যে তুমি ওই ঝামেলা মিটিয়ে আবারও এখানে ফিরে আসবে। জিনি বলে যে আমি নিশ্চয়ই ফিরে আসব। এবার জিনি তার পরিবারের বাড়িতে মানে চিয়াও ফ্যামিলিতে ফিরে আসে। সেখানে আমরা জিনির বাবা মা মিস্টার এন্ড মিসেস চিয়াওকে দেখতে পাই এবং তাদের ছেলে মানে জিনির ভাই জ্যাককেও দেখতে পাই এবং তার সাথে আমরা এই পরিবারের প্রতিপালিত কন্যা জর্জিয়াকে দেখতে পাই। এবার ছোটবেলায় যিনি এই বাড়ি থেকে হারিয়ে গেছিল, তারপরেই জর্জিয়াকে তার বাবা মা অ্যাডপ্ট করেছিল, কিন্তু পরবর্তীকালে যিনি আবারও ফিরে আসে, কিন্তু তারপরেও তার বাবা মা জর্জিয়াকেই বেশি ভালোবাসতো। এবার জিনের মা বাবা তো বলছিল যে গত রাতে যিনি যেটা ঘটিয়েছে সেটা অত্যন্ত অন্যায়, এইভাবে যদি ও আমাদের রেপুটেশন নষ্ট করে কি করে আমরা ওকে হান্সের সাথে বিয়ে দেব। আমার মনে হয় হান্সের সাথে আমাদের জর্জিয়ারই বিয়ে দেওয়া উচিত, তাহলে অন্তত আমাদের পরিবারের নাম সম্মান তো রক্ষা হবে। এবং জর্জিয়া তো তখনই ন্যাকামি করে বলে ওঠে যে বাবা মা, তোমরা আমাকে এতদিন ধরে মানুষ করেছো, আমার কাছে তো সেটাই যথেষ্ট। আবার এত বড় পরিবারে ওর জায়গায় যদি তোমরা আমার বিয়ের কথা বলো তাহলে তো জিনি খুবই খারাপ ভাববে। কিন্তু জিনির মা বাবা তো জিনিকে একদমই পছন্দ করতো না। এবার তখনই সেখানে জিনি প্রবেশ করে এবং তার বাবা মা তো চেঁচামেচি শুরু করে দেয় যে গত রাতে তুমি কোথায় ছিলে, তোমার কি ভিডিও ফোনে ফোনে ঘুরছে সেটা কি আমরা দেখতে পাইনি, সত্যিই আমাদের লজ্জা করে যে তুমি আমাদের আসল মেয়ে। এবার জিনি তখনই তার ফোন বার করে বলে যে আমি গত রাতে কি করেছি তার প্রমাণ বা সেই ভিডিও তো ফোনেই রয়েছে, তা তোমরা সেই ভিডিওটা পুরোটা দেখো তাহলেই তো বুঝতে পারবে। কিন্তু জ্যাক তো তখনই জিনির ফোনটা ছুঁড়ে ফেলে দেয় যে ওই ধরনের নোংরা ভিডিও আমরা দেখতেও চাই না। এবার জিনি তো খুবই ইমোশনাল হয়ে পড়ে যে তোমরা পুরো সত্যিটা না জেনেই আমাকে সন্দেহ করছো। জিনির বাবা চেঁচাতে থাকে যে তোমাকে সন্দেহ করার মতো কাজ তো তুমি করেছো, এক্ষুনি আমাদের পারিবারিক নিয়ম অনুযায়ী তোমাকে শাস্তি দেওয়া হবে। এবং জিনের বাবা তো তখনই তার দুই কর্মচারীকে আদেশ দেয় জিনিকে ধরার জন্য। তারা তো জিনিকে চেপে ধরে এবং জিনির পা থেকে তারা জুতো খুলিয়ে দেয়। আমরা দেখতে পাই যে জিনির বাবা একটা মোটা লাঠি নিয়ে জিনির পায়ের তলায় আঘাত করতে শুরু করে, মানে জিনিকে শাস্তি দিতে
বলতে শুরু করে, তোমার লজ্জা করে না? তুমি কোন একটা জঙ্গলি লোকের সাথে রাত কাটিয়ে বাড়িতে ফিরেছো, আবার তুমি বড় বড় কথা বলছো। অপরদিকে আমরা ফেইনকে দেখতে পাই, সে তো তার অফিসে গিয়ে কাজ করছিল এবং হঠাৎ করেই পায়ের ব্যথায় সে চেয়ার থেকে পড়ে যায়। ফেইন বুঝতে পারে না যে এই ধরনের ভয়ানক ব্যথা তার পায়ের তলায় কেন হচ্ছে, এবং ফেইনের আংটিটা তখনই জ্বলে ওঠে। ফেইন বুঝতে পারে যে তার মানে জিনির কোনো ক্ষতি হয়েছে, জিনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কিন্তু এত ভয়ানকভাবে তাকে কে মারছে। এবার ফেইন তো তখনই তার ক্ষমতার ব্যবহার করে। আমরা দেখতে পাই যে জিনির বাবার হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা মাঝপথেই থেমে যায় এবং তার বাবা তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং তখনই সেখানে ম্যাজিক্যালি হাজির হয় ফেইন। এবার ফেইনকে দেখে জিনির মা বাবা তো অবাক হয়ে যায় যে সুবংশের ছেলে, যে কিনা পুরো চায়নাতেই একজন মাফিয়া বিজনেসম্যান নামে বিখ্যাত, যাকে সবাই ভয় পায়, সে হঠাৎ করে এখানে কি করতে এসেছে। এবার ফেইন তখনই মনে মনে ভাবে যে সে টমকে একটা কথা জিজ্ঞাসা করেছিল, যে একটা মেয়েকে যদি আমি কোনো রকম জোর জবরদস্তি ছাড়া নিজের কাছে বন্দি রাখতে চাই তাহলে কি করব। এবং টম তো তখনই বলে যে তাহলে তো একটাই উপায় আছে, তাকে বিয়ে করে নেওয়া, তাহলে সে আপনার কাছে থাকতে বাধ্য। এবং ফেইন তাই জন্য জিনির মা বাবার কাছে বলে যে আমি জিনিকে বিয়ে করতে চাই, এবং এই বলে সে তো জিনিকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। ফেইন বলে ওঠে যে জিনিকে আমি নিয়ে গেলাম, আর বিয়ের যা গিফট আছে একটু পরে সেগুলো চলে আসবে। কিছুক্ষণ পরেই টম তো সেখানে জিনির মা বাবার জন্য গিফট নিয়ে চলে আসে। এবার অপরদিকে ফেইন তো জিনিকে নিয়ে গাড়ি থেকে নামছিল, মানে নিজের বাড়িতে এসে তার গাড়ি থেকে নামছিল, কিন্তু যেই জিনি গাড়ি থেকে পা নিচে রাখে তার পা তো ব্যথা হতে শুরু করে দেয়, কারণ তার পায়ের তলায় অতটা আঘাত লেগেছিল এবং মাটিতে পা পড়লেই ব্যথা শুরু হয়ে যাচ্ছিল। কিন্তু ব্যথাটা তো জিনি অনুভব করছিল না, ব্যথাটা ফেইনকে অনুভব করতে হচ্ছিল। তাই ফেইন তো আগে জিনিকে কোলে তুলে নেয় যে দয়া করে তুমি আর হেঁটো না, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। আমরা দেখতে পাই যে সেখানে বেশ কয়েকজন রিপোর্টার তাদের জন্য অপেক্ষা করছিল, এবং তারা তো জিনি আর ফেইনকে দেখেই ছুটে আসে যে এইভাবে হঠাৎ করে বিয়ে করে নেওয়া, এই কি আপনার গার্লফ্রেন্ড? এবং ফেইন যেহেতু জিনিকে কোলে নিয়ে রেখেছিল তাই জন্য রিপোর্টারদের মধ্যে তো আরোই হইচই লেগে গেছিল, এবং জিনি তো তখনই মনে মনে ভাবে যে এদের আগুনে আর একটু পেট্রোল ঢেলেই দিই, এবং এই বলে সে তো রিপোর্টারদের সামনেই ফেইনকে চকাশ চকাশ করে কিস করে দেয়, এবং রিপোর্টাররা তো এই ক্লিপ পেয়ে আরও খুশি হয়ে যায়। আমরা দেখতে পাই যে জিনিকে নিয়ে ফেইন তার ঘরে চলে আসে। ফেইন বলে ওঠে যে এখন থেকে তোমায় একটা জিনিস অন্তত শিখতে হবে, সেটা হচ্ছে নিজেকে প্রোটেক্ট করা। এবং সে তো তখনই জিনির মোজা খুলে তার পায়ে ব্যান্ডেজ করতে যাচ্ছিল। জিনি বলে ওঠে যে আমাকে দাও, আমি নিজেই করে নিচ্ছি, কিন্তু করতে গিয়ে জিনি অনেকটা পরিমাণে অ্যান্টিসেপটিক নিজের পায়ে ফেলে দেয়, এবং কাটা কোনো ঘায়ের ওপর এরকম অ্যান্টিসেপটিক্স পড়লে কি পরিমাণে যে জ্বলে ওঠে সেটা তো তোমরা বুঝতেই পারছো। এবং সেই জ্বলুনিটা ফেইনকেই অনুভব করতে হয়। ফেইন তো সঙ্গে সঙ্গে বলে যে তুমি ছেড়ে দাও, আমিই করে দিচ্ছি, এবং ফেইনই যত্ন করে জিনির পায়ে ব্যান্ডেজ করে দেয়। এবার তখনই তাদের বাড়ির বেল বেজে ওঠে, এবং জিনি আর ফেইন বেরিয়ে এসে দেখে যে সেখানে হান্স হাজির হয়েছে। হান্স বলে ওঠে যে জিনি, আমাদের তো বিয়ের কন্ট্রাক্ট ছিল, তুমি এই ছেলেটার সাথে কি করছো? ও কি তোমাকে জোর করে এখানে এনেছে? তাহলে এক্ষুনি আমি পুলিশকে ডাকবো। এবার জিনি তো তখনই মনে মনে ভাবে যে হান্স একজন ভালো ছেলে, কিন্তু আমার এখন কোনো ভালো ছেলের দরকার নেই, কারণ আমি একটা ভালো ছেলের সাহায্যে আমার গ্রামকে, আমার গ্র্যান্ডপাকে বাঁচাতে পারবো না। তাই ফেনের মতো একজন মাফিয়াকেই আমার দরকার। এবং এই বলে সে তো হান্সকে বলে যে না, আমরা একে অপরকে ভালোবাসি, এবং হান্সের সামনেই সে ফেনকে কিস করে, এবং হান্স তো এই দৃশ্য দেখে সেখান থেকে চলে যায়। ফেন বলে ওঠে যে তুমি কি সত্যিই আমাকে ভালোবাসতে লেগে গেলে নাকি? এবং জিনি তো তখনই ঠাই করে নিজের পাটা মাটিতে এরম করে ফেলে, মানে যাতে করে ফেনের ব্যথা লাগে। এবং ফেন তো বলে ওঠে যে আর দয়া করে এরকম করো না, আমি আর তোমাকে রাগানোর জন্য কিছু বলবো না। আমরা দেখতে পাই রাতের বেলা তারা তো শুয়ে পড়ে, এবং ফেন তো জিনিকে বলেছিল যে তুমি সোফায় শোবে আর আমি বিছানায় শোবো, কিন্তু অবভিয়াসলি সোফাটা খুবই আনকমফোর্টেবল ছিল, এবং জিনির যে অস্বস্তিটা হচ্ছিল সেটা তো ফেনই অনুভব করছিল। তাই ফেন নিজেই কিছুক্ষণ পরে জিনিকে বিছানায় ডেকে নেয়, কিন্তু আমরা দেখতে পাই যে বিছানায় গিয়ে তারা আবারও ক্লোজ হয়ে পড়ে। এবার সকালবেলা ঘুম ভাঙতেই
জিনি তো দেখে যে তারা রীতিমতো হাগ করে শুয়ে আছে এবং জিনি যখন বিছানা থেকে নামতে যাচ্ছিল ফেন তো তখনই তাকে আটকে দেয় এবং তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। কিন্তু এটা কোনো ভালোবাসার নমুনা ছিল না। আসলে ফেন চাইছিল না যাতে জিনি ওই খালি পায়ে মাটিতে নামুক, কারণ ব্যথাটা তো ফেনকেই অনুভব করতে হবে। জিনি বলে যে আজকে আমাকে যে করেই হোক অফিসে চিয়াও পরিবারের অফিসে যেতে হবে এবং ফেনও বলে যে তারও কিছু কাজ আছে সেগুলো তাকে করতে হবে এবং তারা দুজনে ঠিক করে যে দিনের শেষে আবারও তারা এই বাড়িতেই ফিরে আসবে। দুজনের কেউ যেন কোনো বিপদে না পড়ে এটাও তাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ তা না হলে তো অপর মানুষটাকে কষ্ট সহ্য করতে হবে। এবার ফেন যখন গাড়ি করে ফিরছিল হঠাৎ করেই একদল গুন্ডা তার গাড়ির সামনে আসে এবং ফেনের তো এই দৃশ্য দেখে হাসিই পাচ্ছিল যে কিছু সাধারণ মানুষ নাকি তার ক্ষতি করবে। অপরদিকে আমরা জিনিকে দেখতে পাই এবং জিনিকে আমরা অফিসের ওয়াশরুমে দেখতে পাই। সে তো হাত ধুচ্ছিল এবং তখনই সেই ওয়াশরুমে জর্জিয়া ঢুকে আসে। জর্জিয়া বলে ওঠে যে জিনি, আজকে আমি তোমাকে ছাড়বো না। জিনি তো বলে যে দেখো জর্জিয়া, আসলে আমি কিন্তু ফেইনের স্ত্রী, তাই তুমি মনে রেখো যে কার সাথে তুমি পাঙ্গা নিচ্ছ। জর্জিয়া বলে যে আমি ম্যারেজ রেজিস্টার চেক করে দেখেছি, তোমাদের নাম এখনো রেজিস্টার হয়নি, তার মানে তোমরা আসলে এখনো বিবাহিত নও। আমি খুব ভালো করেই জানি যে ওই ফেন তোমাকে কেবলমাত্র একটা খেলার পুতুল হিসেবে ব্যবহার করছে, তাই তোমার এই রূপ সৌন্দর্য নষ্ট করে দিলেই ফেনের মনও তোমার থেকে উঠে যাবে। এবার জিনি তো তখনই ফোন বার করে ফেনকে কল করতে যাচ্ছিল, কিন্তু জর্জিয়া তার ফোনটা ছুঁড়ে ফেলে দেয় এবং সে তার ছুরি নিয়ে সোজা জিনির ওপর আক্রমণ করে। অপরদিকে ফেনকে আমরা দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ফেনের আংটি বা তার ম্যাজিক্যাল পাওয়ার তখন কাজ করছিল না। ফেন তখনই অনুভব করতে পারে যে তার হাতে খুবই ব্যথা লাগছে। ফেন বুঝতে পারে যে তার মানে জিনির কোনো একটা সমস্যা হয়েছে বা সে বিপদে পড়েছে, কারণ জিনি তো তার খোলা হাতেই জর্জিয়ার ওই ছুরিটা ধরে ফেলেছিল। এবার ফেন তো এদিকে এমনি এমনি মানে কোনো ম্যাজিক্যাল পাওয়ার ছাড়াই গুন্ডাদের সাথে লড়াই করছিল এবং সে লড়াই করতে যথেষ্টই এক্সপার্ট ছিল, কিন্তু অত কজনের সাথে ফেন তো একা পেরে ওঠে না এবং একজন পিছন থেকে তার মাথায় আঘাত করে। এবার সেই আঘাতটা জিনি অনুভব করতে পারে এবং জিনি বুঝতে পারে যে তার মানে ফেনের কোনো একটা বিপদ হয়েছে। জিনি মনে মনে ভাবে যে আগেরবার ওই হোটেলে ফেন আমাকে বাঁচিয়েছিল, তাই এবার আমাকে যে করে হোক ওকে বাঁচাতেই হবে। সে তো সঙ্গে সঙ্গে মাথা দিয়ে জর্জিয়াকে এক ঢু মারে এবং তাকে ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে আসে। আমরা দেখতে পাই ওইদিকে ফেনকে তো গুন্ডারা তখন মারতে শুরু করে দিয়েছিল এবং তখনই জিনি মাত্র একটা ছুরি হাতে নিয়ে সেখানে আসে। এবার গুন্ডারা তো তাকে দেখে হেসে ওঠে যে এই মেয়েটা আমাদের কি করবে, এবং জিনি তো তখনই এলো পাথারি ছুরি চালাতে চালাতে ফেনের কাছে চলে আসে। এবার জিনি ফেনের কাছে ফেরত আসতেই ফেনের ম্যাজিক্যাল পাওয়ারও ফেরত চলে আসে এবং সেই দিন ছিল পূর্ণিমার রাত। ফেন মনে মনে বলে ওঠে যে আমি কখনোই সাধারণত কোনো মানুষের সামনে পূর্ণিমার রাতে বেরোই না, কিন্তু আজকে মনে হয় তোমরা আমার রূপ দেখতে বাধ্য হবে। এবং ফেনের চোখ তো তখনই লাল হয়ে যায়, তার আংটিও আবার জ্বলে ওঠে। ফেন একটা তুড়ি মারতে এই গুন্ডাদের মাথা খারাপ হয়ে যায়। তাদের মধ্যে একজনের তো বয়স বেড়ে গিয়ে তার চুল পেকে যায় এবং তারা একে অপরকে মারতে শুরু করে এবং তারা নিজেদের মধ্যে মারপিট করতে করতে একে অপরকে মেরে ফেলে। ওদিকে জিনি তো ততক্ষণে অজ্ঞান হয়ে গেছিল এবং ফেন জিনিকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। আমরা দেখতে পাই যে ডক্টর তো জিনির কাটা হাতে ব্যান্ডেজ লাগাচ্ছিল, কিন্তু সেই ব্যথাটা তো অনুভব করতে পারছিল ফেন। টম তো বলে ওঠে যে সত্যি বস, তোমার মধ্যে কতটা সিম্প্যাথি লেগেছে জিনির, কিন্তু মনে হচ্ছে তুমি অনুভব করতে পারছো। এবং ফেন তো মনে মনে তাকে গালি দিচ্ছিল। এবার ফেন তো জিনির জ্ঞান ফিরে আসতেই তার পাশে গিয়ে বসে এবং ফেন মনে মনে ভাবছিল যে সত্যি এই মানুষ দুনিয়ার মেয়েটা মনে হয় আমার প্রেমেই পড়ে গেছে, না হলে আমাকে বাঁচানোর জন্য ছুটে কেন আসবে। এবং সে তো জিনিকে একটা হাক করে। এবার জিনি তো তাকে সরিয়ে দেয় যে এইসব কি হচ্ছে। ফেন বলে ওঠে যে কেন, আমি তো ড্রামাতে এরকমই দেখেছি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তাই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এরপর থেকে এমনটা করার কিন্তু কোনো দরকার নেই। বলে যে তুমি বুঝতে তো পারছো আশা করি যে এখন তোমার জীবনটা আমার, কারণ তোমার কিছু হয়ে গেলে আমারও কিছু একটা হয়ে যাবে, তাই আজ থেকে তোমার আর বাড়ি থেকে বেরোনোর দরকার নেই। এবং জিনি তো তখনই বলে যে আমি তোমার সব কথা শুনবো, খালি একবার আমি নিজের বাড়িতে মানে চিয়াও পরিবারে ফিরে যেতে চাই, কারণ আমি তাদের থেকে বদলা নিতে চাই। এবং এই কথাতে ফেন রাজি হয়ে যায়
এবং এই বলে ফেন তো ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তার তলপেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। ফেন বুঝতে পারে না যে এত ব্যথা তার কেন হচ্ছে, কারণ জিনের সেই দিন থেকেই পিরিয়ড শুরু হওয়ার ডেট ছিল এবং জিনি তো আরাম করে শুয়ে থাকে এবং তার ব্যথাটা ফেন অনুভব করতে থাকে। এবার পরের দিন সকালে আমরা ফেইন এবং টমকে দেখতে পাই এবং টম তো রীতিমতো সেনাবাহিনী ফর্ম করে ফেলেছিল জিনির বডিগার্ড হিসাবে। এবার তখনই সেখানে জিনি আসে। সে ঠিক করেছিল যে সেই দিন সে চিয়াও পরিবারের বাড়িতে ফিরে যাবে তাদের থেকে আগের দিনের বদলা নেওয়ার জন্য। ফেন তো তাকে দেখেই বলে ওঠে যে এই পোশাক পরে তুমি বদলা নিতে যাবে, আর একটু স্টাইলিশ হওয়া দরকার। এবং সে তো একেবারে কে ড্রামার হিরোদের মতো পুরো জিনের জন্য জামা কাপড়ের র্যাকই এনে দেয়। জিনি তো সেখান থেকে পছন্দ মতো জামা বেছে নিয়ে তৈরি হয়ে নেয় এবং সে এসে ফেনকে দেখায় যে দেখো তো আমাকে কেমন লাগছে। ফেন তো মনে মনে ভাবে যে সত্যি এই হিউম্যান মেয়েটা আবারও আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। ফেন বলে ওঠে যে এটাই লুকটা কমপ্লিট লাগছে না, আমার আরও একটা কিছু অ্যাড করার ইচ্ছা আছে। এবং এই বলে সে তো জিনিকে দারুণ একটা ডায়মন্ড নেকলেসও গিফট করে। এবার অপরদিকে আমরা চিয়াও পরিবারের দৃশ্য দেখতে পাই। আগের দিন জিনের মাথার গুঁতো খেয়ে জর্জিয়ার মাথায় তো একটা আলু হয়ে গেছিল এবং তার বাবা মা সেখানে ওষুধ লাগাচ্ছিল, কিন্তু জর্জিয়া তো এখানে এসে ভুলভাল মিথ্যে কথাই বলেছিল যে জিনি তাকে মেরেছে, তার উপর বদলা নিচ্ছে, হিংসুটেমি করছে, এই সমস্ত কিছু। এবং তার বাবা তো বলে ওঠে যে এক্ষুনি জিনিকে কল লাগাও। আমরা দেখতে পাই যে এক তো তখনই জিনিকে কল করতে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের বাড়ির মধ্যে ফেনের ওই ট্রেন করা বডিগার্ডরা দৌড়াতে দৌড়াতে ঢুকে পড়ে এবং তারপরই সেখানে আসে জিনি এবং ফেন। জ্যাক তো জিনের দিকে আঙুল তুলে বলতে যায় যে জিনি, তোমার সাহস হয় কি করে, তুমি আবার মুখ উঁচিয়ে এই বাড়িতে ফিরে এসেছো। এবং ফেন তো তখনই জ্যাকের আঙুল ধরে তার হাত বেঁকিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এবার জর্জিয়া তো তখনই সেখানে আসে যে ওকে এইভাবে মারলে কেন, এবং জিনি তো তখনই তাকে ঠাস 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 করে চড় মেরে একদম দেওয়ালে মাথা ঠুকিয়ে দেয়। জিনের মা তো বলে ওঠে যে জিনি, ও তোমার বোন হয়, ওকে এমনটা কেন করছো। এবং জিনি তো তখনই বলে ওঠে যে বোন, কেমন বোন যে কিনা নিজের দিদির সাথে অসভ্যতা করার জন্য গুন্ডা পাঠায়। এবার তখনই জর্জিয়া লক্ষ্য করে জিনির গলার নেকলেসটা এবং সে বুঝতে পারে যে এই দামি ডিজাইনার নেকলেসটা নিশ্চয়ই তাকে ফেনই দিয়েছে। জর্জিয়া মনে মনে ভাবে যে আজকে ফেনের সাপোর্ট আছে বলেই জিনি এত বকবক করছে, কোনোভাবে তাদের দুজনকে দূরে করতে হবে। সে তো বলে ওঠে যে মিস্টার ফেন, আসলে জিনি কিন্তু আপনাকে ব্যবহার করছে, আপনার ক্ষমতা আছে বলেই কেবলমাত্র ও আপনার সাথে রয়েছে আপনাকে ব্যবহার করার জন্য। এবং ফেন তো তখনই জিনিকে বলে ওঠে যে জিনি, তুমি আমাকে ব্যবহার করছো, তাহলে আমি তোমাকে অধিকার দিচ্ছি যে আমাকে আরও ব্যবহার করো, যেখানে আমার ক্ষমতা আছে সেখানে তুমি আমাকে ব্যবহার করবে না কেন। এবং বলে সে তো লাথি মেরে জর্জিয়াদের টেবিল থেকে সব জিনিসপত্র ফেলে দেয়। সেখানে তাদের একটা ফ্যামিলি পিকচার ছিল, তো সেই ফ্যামিলি পিকচারে জিনির কোনো জায়গা ছিল না, কারণ সেখানে কেবলমাত্র জর্জিয়া, জ্যাক এবং মিস্টার আর মিসেস চিয়াওই ছিল। জিনির মনে পড়ে যায় যে সে যখন গ্রাম থেকে প্রথম এই বাড়িতে এসেছিল তাকে কেমনভাবে ট্রিট করা হয়েছিল। আমরা অতীতের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই প্রথম যেদিন সে এই বাড়িতে এসেছিল লোকজন তাকে কেমন করে হেয় করেছিল। তাকে বলা হয়েছিল যে তুমি তো আজকে প্রথম এসেছো, তোমার জন্য আমরা ডিনার টেবিলে চেয়ারের বন্দোবস্ত করতে পারিনি, তাই তুমি রান্নাঘরে গিয়ে কাজের লোকেদের সাথে খেয়ে নাও। এমনকি তাকে জুতো পরে বাড়িতে ঢুকতেও দেওয়া হয়নি, কারণ তার পোশাক আশাক জুতো নাকি নোংরা, এগুলো এই বাড়ির জিনিসে লাগলে সেগুলো নোংরা হয়ে যাবে। এবং প্রথম থেকে জিনের সাথে যেহেতু এমন ব্যবহার করা হয়েছিল, জিনির তো এই পরিবারের প্রতি কোনো ফিলিংসই ছিল না। আমরা দেখতে পাই ফেন তো তখনই সেই ফ্রেমটা ভেঙে দেয় এবং ছবিটা বার করে দিয়ে বলে যে জিনি, এটা জ্বালিয়ে দাও। জিনি তো তখনই সেই ছবিতে আগুন ধরিয়ে দেয় এবং জ্যাক তো তখনই জিনিকে মারতে এসেছিল, কিন্তু ফেইন তখনই জ্যাকের হাত ধরে সেই ভাঙা কাচের টুকরোর মধ্যে রগড়ে দেয় এবং জ্যাক তো চাচাতে থাকে যে মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। এবং জিনের মা বাবা তাকে বলে যে জিনি, দয়া করে ওকে ছেড়ে দাও। এবং জিনি তখনই বলে ওঠে যে ঠিক আছে, সামনের মাসের 8 তারিখে জর্জিয়ার সাথে হান্সের এঙ্গেজমেন্ট, তাহলে সেই দিনটাই তোমরা সকলের সামনে আমাকে নিজের পরিবারের সদস্য হিসাবে, মানে চিয়াও পরিবারের আসল মেয়ে হিসেবে স্বীকৃতি দেবে। যেহেতু এঙ্গেজমেন্ট পার্টি হচ্ছেই, তাই তার সাথে আর একটাও সুখবর যোগ হোক। এবং বলে সেখান থেকেই জিনি তো বেরিয়ে আসে, কিন্তু এই ব্যাপারে জর্জিয়া খুব একটা খুশি ছিল না, কারণ চিয়াও পরিবারের একমাত্র মেয়ে হিসেবে সেই থাকতে চেয়েছিল। এবার ফেন আর জিনি তো বাড়িতে
হাতে চলে আসে। যিনি বলে ওঠে যে তুমি আমার এরকম নৃশংস দিক দেখিয়ে খুব একটা খারাপ ভাবনি তো। এবং ফেইন তো বলে ওঠে যে লোকেরা আমাকে মাফিয়া বলে, গুন্ডা বলে, আর তুমিও দেখছি এরকম টাইপেরই, তো আমরা দুজনে একসাথে থাকলে আর খারাপ ভাবাভাবির কি আছে। কিন্তু এইসব যখন কথা হচ্ছিল, হঠাৎই জিনির মধ্যে একটা অস্বস্তি শুরু হয় এবং আমরা দেখতে পাই অস্বস্তিটা আসলে জিনির না, ফেইনের ছিল। কারণ ফেইন তার ওই স্পিরিচুয়াল ভেনের জন্যই অস্বস্তিতে পড়েছিল। তার যে স্পিরিচুয়াল ক্ষমতাটা ছিল সেটাই গড়বড় করছিল এবং সে তো জিনিকে ধরে জোর করে কিস করে ফেলে। জিনি তো খুবই অফেন্ডেড হয়ে সেখান থেকে চলে যায় এবং ফেইন তো তাড়াতাড়ি বাথটাবে গিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তারপরেও তার অবস্থা খুবই খারাপ হয়েছিল। মানে তার চোখ টোক একদম লাল হয়ে গেছিল, সে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এবার জিনি যেহেতু তার কষ্টটা বা তার অনুভূতিটা অনুভব করতে পারছিল, তাই জিনি বুঝতে পারে যে কিছু একটা অস্বস্তি ফেনের হচ্ছে, হয়তো তার শরীর খারাপ হয়েছে বা কিছু একটা হয়েছে। এবং জিনি তো ফেনের খোঁজে তার ঘরে আসে। জিনি দেখে যে ফেন সেই সময় বাথরুমে ছিল। ফেন তো বলে ওঠে যে জিনি এখন আমার সামনে এসো না, কিন্তু তারপরও জিনি ফেনের সামনে আসে এবং সে ফেনের আসল রূপটা দেখতে পায়। মানে তার সেই লাল চোখ, তার ওই ব্ল্যাক অরা, সে ফেনের সত্যিটা জানতে পারে এবং সে তো এইসব দেখে ভয় পায় না, বরং সে ফেনকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। যিনি জিজ্ঞাসা করে ওঠে যে তুমি কে, এবং ফেন তার কাছে সত্যি কথাটা বলে যে আমি হচ্ছে মৃত্যুর দূত এবং আমি 400 বছর ধরে এই পৃথিবীতে রয়েছি, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না তো। এবং যিনি তো তখনই বলে ওঠে যে তোমার থেকে অনেক নিষ্ঠুর মানুষরাও এই পৃথিবীতে রয়েছে, তাই তোমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণই আমি দেখছি না, আসলে আমরা দুজনেই একরকম। এবং ফেন তো ততক্ষণে নর্মাল হয়ে গেছিল, সে তো তাড়াতাড়ি জিনিকে কোলে করে বাথরুম থেকে নিয়ে আসে এবং তার ভেজা পা মুছিয়ে তাকে স্লিপারও পরিয়ে দেয়। ফেন বলে ওঠে যে আমার এই স্পিরিচুয়াল ভেনটাও আমার ফিজিক্যাল বডির সাথেই যুক্ত, তাই আমি যত বেশি আহত বা ক্ষত বিক্ষত হই, স্পিরিচুয়াল ভেনটাও তত বেশি এইভাবে ফ্লাকচুয়েট করতে থাকে। এবং জিনি তো তখনই তাকে কথা দেয় যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জিনি আর ফেন কোথাও একটা যাচ্ছিল, কিন্তু গাড়িতে যাওয়ার সময় হঠাৎ জিনির কাছে কল আসে যে তার গ্র্যান্ডপাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কিছু লোক তার গ্র্যান্ডপার বাড়িতে গিয়ে হামলা করেছে, কিছু একটা ঝামেলা করেছে এবং গ্র্যান্ডপার ওপর আঘাতও করা হয়েছে, তাকে পেটানো হয়েছে, তাই জন্যই গ্র্যান্ডপা হসপিটালে ভর্তি। জিনি তো এই খবর শুনেই প্রচণ্ড বিচলিত হয়ে পড়ে এবং ফেন তো সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায়। এবার জিনি তো গ্র্যান্ডপাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে যে গ্র্যান্ডপা তুমি ঠিক আছো তো, তোমার পা ঠিক আছে তো। এবং গ্র্যান্ডপা বলে যে আমি ঠিক আছি, আসলে এই ছেলেটাই আমাকে সাহায্য করলো। এবং আমরা দেখতে পাই যে এই ছেলে বলে গ্র্যান্ডপা সেখানে হান্সকে দেখায়। মানে হান্স তো গ্র্যান্ডপাকে জিনির মাধ্যমেই চিনতো, তাই হান্স গ্র্যান্ডপাকে সাহায্য করেছিল। এবার গ্র্যান্ডপা তো তখনই জিনির সাথে ফেইনকে দেখতে পায় এবং সে বলে ওঠে যে এই ছেলেটা আবার কে, এই শিয়াল মুখোকে তুমি কোথা থেকে ধরেছো, এই ছেলেটাকে দেখে আমার একদমই ভালো লাগছে না। জিনি তো বলে ওঠে যে গ্র্যান্ডপা আমি এই ছেলেটাকেই পছন্দ করি। কিন্তু গ্র্যান্ডপার কেন জানি না ফেনকে প্রথমে একদমই ভালো লাগেনি। এবার জিনি আর ফেন তো গ্র্যান্ডপাকে ভিজিট করে সেখান থেকে বেরিয়ে আসে এবং ফেন জিজ্ঞাসা করে যে গ্র্যান্ডপার সাথে এমনটা কারা করেছে। এবং জিনি জানায় যে গ্র্যান্ডপা যে গ্রামে থাকে, মানে আসলে জিনি এবং গ্র্যান্ডপা যে গ্রামে থাকতো সেই গ্রামের ওপরই একটা প্রজেক্ট করার কথা হচ্ছিল এবং তার জন্যই জ্যাক এবং জর্জিয়া মিলে গ্র্যান্ডপার কাছে গেছিল জায়গাটা হাতিয়ে নেওয়ার জন্য, কিন্তু গ্র্যান্ডপা কিছুতেই এই জায়গা দিতে রাজি ছিল না, তাই জন্যই গ্র্যান্ডপার উপর তারা গুন্ডা নিয়ে গিয়ে হামলা করে। এবং জিনি ঠিক এই কারণেই এই পরিবারে ফিরে এসেছিল, যাতে সে তার গ্র্যান্ডপার এই অপমানের বদলা নিতে পারে এবং নিজের গ্রামটাকে বাঁচাতে পারে। এবার ফেন তো তখনই জিনিকে বলে যে এই কাজে তোমার যা সাহায্য লাগবে আমি তোমাকে করতে রাজি আছি, কিন্তু জিনি তার থেকে কোনো সাহায্য নিতে রাজি ছিল না। যিনি মনে মনে ভাবছিল যে যেহেতু আমাদের এই ব্যথার ব্যাপারটা এক্সচেঞ্জ হয়ে গেছে, তাই জন্যই ফেন তাকে সাথে রেখেছে। আবার এই ব্যাপারটা ঠিক হয়ে গেলে ফেন নিশ্চয়ই তার সাথে থাকবে না, তাই তার উপর এতটা ভরসা করে তো কোনো লাভ নেই, তাহলে যিনি নিজেই দুর্বল হয়ে পড়বে, তাকে একা একা সবকিছু করতে হবে। এবং ফেন তো জিনির কথা শুনে ভাবে যে আজ অব্দি আমি এমন কাউকেই দেখিনি যে এই ধরনের সুবিধা বা ক্ষমতা নিজে থেকে রিজেক্ট করে দেয়, কারণ সকলেই চায় এই ধরনের পাওয়ার, পয়সা, প্রতিপত্তি হাতিয়ে নিতে। এবং ফেন তো তখনই যে নিজের ব্ল্যাক কার্ডটা জিনিকে দেয় যে যতদিন না তুমি চিয়াও পরিবারের সম্পত্তি বা কোম্পানি যেগুলো কিনা তোমার নিজের, সেগুলো নিজের নামে করতে পারছো, ততদিন তুমি এটা তোমার কাছে রাখো।
এবার জিনি আর ফেইন যখন গ্র্যান্ডপার ঘরে আবার ফিরে আসে, আমরা দেখতে পাই যে একজন নার্স তো গ্র্যান্ডপাকে স্যালাইন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্র্যান্ডপা সূচ ফুটানোয় খুবই ভয় পেত, তাই জন্য গ্র্যান্ডপা তাকে দিতে বারণ করছিল, এবং সেই হাতাহাতিতেই স্যালাইনের বোতলটা পড়ে গিয়ে ভেঙে যায়। জিনিও গ্র্যান্ডপাকে ধরতে গিয়ে সেই কাচের ওপরই হাত দিয়ে ফেলে, যার ফলে তার হাত কাঁচ লেগে কেটে যায়, কিন্তু ব্যথাটা তো অনুভব করছিল ফেইন, এবং তার হাতে প্রচণ্ড জ্বালা শুরু হয়। এবার ডক্টর যে ছিল সে তো সঙ্গে সঙ্গে জিনির হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল, কিন্তু জিনির কোনো রিয়াকশনই ছিল না। ডক্টর বলে যে তুমি তো খুব সাহসী, তুমি দেখছি একটুও উয়া করছো না। আসলে সে উয়া কি করবে, ফেন তো উয়া করছিল কারণ ব্যথাটা তার লাগছিল। গ্র্যান্ডপা বলে ওঠে যে জিনি তো ছোটবেলা থেকেই এরকম সাহসী, ছোটবেলা থেকেও ওর কত পড়ে যেত, কেটে যেত, কিন্তু ও কখনো একটুও কান্নাকাটি করতো না। এবং ফেন তো তখনই বলে ওঠে যে কান্নাকাটি করতো না মানেই যে সাহসী তা না, এটা জিনিও ফিল করতে পারে, কিন্তু অন্য কাউকে সে ট্রাবল করতে চায় না, তাই জন্য নিজের কষ্টটা সে অন্যের সামনে দেখায় না। আসলে সে মনের দিক থেকে খুবই নরম। আসলে ফেইন তো এখন নিজেই জিনের ব্যথাটা অনুভব করতে পারছিল, তাই ফেন এই ব্যাপারটা সহজেই রিয়েলাইজ করতে পেরেছিল। এবং গ্র্যান্ডপা তো ফেনের এই কথা শুনে ভাবে যে তার মানে এত দিনে এমন কেউ একজন এসেছে যে কিনা জিনিকে সত্যিকারের চিনতে পেরেছে, যে যিনি বাইরে বাইরে শক্ত হলে কঠিন হলেও ভিতরে কিন্তু খুব নরম। তাহলে যিনি ভুল লোককে চুজ করেনি, মানে গ্র্যান্ডপারও শিয়াল মুখোকে খুব একটা খারাপ লাগছিল না। আবার জিনি আর ফেন তো বাড়িতে ফিরে আসে, এবং আমরা দেখতে পাই যে ফেন তো জিনির হাতের ওই ব্যান্ডেজ খুলে আবারও ভালো করে ব্যান্ডেজ করে দেয়। মানে ফেন জিনির প্রতি খুবই কেয়ারিং ছিল। এবার ফেন যখন পরের দিন গাড়িতে করে টমের সাথে যাচ্ছিল, ফেন তো টমের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, এবং সে জিজ্ঞাসা করে যে টম, কয়েকদিন ধরে আমার কেমন একটা লাগছে, তোমার কি মনে হয় ব্যাপারটা কি হচ্ছে আমার সাথে? আমার বেশ খুশি খুশি লাগছে, মাঝে 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 রাগ হচ্ছে, আবার বুকটা কেমন ধরফর করছে, মনে হচ্ছে জিনিকে না দেখলে আমার ভালো লাগছে না। এবং টম তো তখনই বলে ওঠে যে আমি ভালো করে বুঝে গেছি, আসলে আপনি প্রেমে পড়েছেন। এবং ফেন তো তাকে চুপ করিয়ে দেয় যে একদম চুপ করো, আমি কোনো প্রেমে টেমে পড়িনি। অপরদিকে আমরা জিনিকে দেখতে পাই যে কিনা বাড়িতেই ছিল, এবং সে তো তার হাতের ব্যান্ডেজটা দেখতে দেখতে ভাবছিল যে ফেন তার কত কেয়ার করে, এবং সেও ফেন ছাড়া অন্য কোনো কথা ভাবতেই পারছিল না। তখনই সে টমের আওয়াজ পায়। আমরা দেখতে পাই যে টম তো ঘরের মধ্যে অনেকগুলো শপিং বক্স, অনেকগুলো গিফট ব্যাগ এইসব নিয়ে আসে, এবং যিনি জিজ্ঞাসা করে যেগুলো কিসের জন্য। টম জানায় যে কিছুদিন পরই ফেনের জন্মদিন, এবং ফেনের জন্মদিন উপলক্ষেই তার পরিবারের তরফ থেকে এগুলো পাঠানো হয়েছে। একজন মৃত্যুদূতের পরিবার কোথা থেকে এলো সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এবার অপর দিকে আমরা জর্জিয়া এবং হান্সকে দেখতে পাই। যিনি তো হান্সকে বিয়ে করবে না বলে না করেই দিয়েছিল, এবং জর্জিয়ার সাথেই হান্সের বিয়ে ঠিক হয়েছিল। জর্জিয়া হান্সের সাথে তাদের এঙ্গেজমেন্ট রিং পছন্দ করতে এসেছিল, এবং হান্সের তো এই বিষয়ে কোনো ইন্টারেস্টই ছিল না। হান্স বলে ওঠে যে তোমার যা পছন্দ তাই নিয়ে নাও। জর্জিয়া তো বলে যে তাই, তাহলে সবচেয়ে দামি যেটা আমি সেটাই নেব। হান্স বলে যে এটা একটা বিজনেস ম্যারেজ, তাই যদি আংটিটা কিনতে হয় সেটাও একটা বিজনেস ইনভেস্টমেন্ট, তাই আমি আমার সেক্রেটারিকে জিজ্ঞেস করে বলছি যে ওটা কিনতে পারবে কিনা। জর্জিয়া মনে মনে ভাবে যে আচ্ছা, তার মানে হান্স এখনো জিনিকেই পছন্দ করে। এবং হান্স তখনই বলে ওঠে যে জর্জিয়া, কেবলমাত্র আমাদের দুই পরিবারের ভালোর জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি। যদি আমি জানতে পারি যে তুমি জিনের কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এবং এই সব শুনে জর্জিয়ার রাগ তো আরও বেড়ে যাচ্ছিল। অপরদিকে আমরা জিনি এবং ফেনকে দেখতে পাই। এবার জিনি তো মনে মনে ভেবে নিয়েছিল যে ফেনের জন্মদিন হিসেবে সে তাকে একটা উপহার দেবে। এবার উপহার বলতে কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস তো ফেনের কোনো কাজে লাগবে না, কারণ তার যা পয়সা এবং ক্ষমতা সে সব কিছুই পেতে পারে। কিন্তু তার জীবনে যেটা ল্যাকিং বা যেটার অভাব সেটা হচ্ছে এই হিউম্যান ফিলিংসগুলো। তাই জন্য জিনি ফেনকে একটা অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে আসে, এবং আমরা দেখতে পাই যে তারা তো সেখানে খুবই মজা করে। তারা সেখানে বন্দুক চালায়, মেরিগো রাউন্ডে ওঠে, এমনকি কটন ক্যান্ডিও খায়। এবং ফেন তো এই ধরনের ফিলিংস কখনোই কারোর সাথে ফিল করেনি। এমনকি ফেনকে যিনি তো একটা শিয়াল মার্কা টুপিও কিনে দিয়েছিল। আচ্ছা, এই শিয়ালটাকে দেখতে কিন্তু জুটোপিয়া নামক মুভিটার একটা ক্যারেক্টারের মতো। তোমরা কি বলতে পারবে সেই ক্যারেক্টারটার কি নাম? জানলে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। এবার তারা দুজন তো সারাদিন অ্যামিউজমেন্ট পার্কে প্রচুর মজা করে, এবং আমরা দেখতে পাই তখনই সেখানে ফায়ার ওয়ার্কও শুরু হয়। এবং যিনি তো বলে ওঠে যে ফায়ার ওয়ার্ক দেখে তুমি যা চাইবে সেই উইশই পূরণ হবে, এবং তারা দুজনেই একটা উইশ চায়। এবার ততক্ষণে তো পার্ক
ট্যাঙ্ক বন্ধ হয়ে আসার টাইম হয়ে গেছিল, তাই তারা বাড়িতে চলে আসে এবং আমরা দেখতে পাই যে জিনি আর ফেন ড্রিঙ্ক করছিল। জিনি বলে ওঠে যে আচ্ছা, তুমি তো বলেছিলে যে তোমার বয়স নাকি 400 বছর, তাহলে তুমি বললে যে তোমার বাবা মা আছে, তারা কোথা থেকে এলো? ফেন বলে যে আসলে এই পৃথিবীতে একা থাকতে থাকতে আমি খুব বোর হয়ে গেছিলাম, তাই আমি এই হিউম্যানদের মতোই সব কিছু একবার এক্সপিরিয়েন্স করার চেষ্টা করেছিলাম। তাই জন্যই একেবারে ছোট থেকে বড় অবধি আমি এই খেলাটা রচনা করি, বা বলা যায় এই মানুষগুলোর কাছে জন্ম নিই, যেটা একটা ইলিউশন টাইপের ছিল তাদের কাছে, যে একটা সন্তান হয়ে জন্মাতে বা কারোর ছেলে হতে একটা পরিবার পেতে কেমন লাগে। কিন্তু ফেন জানতো যে এই পরিবারের সাথে সে তো সারা জীবন থাকতে পারবে না, কারণ বাকিরা সবাই মারা গেলেও ফেন তো অমর। ফেন তো তখনই জিজ্ঞাসা করে যে তুমি তখন ফায়ারওয়ার্কস দেখে কি উইশ চেয়েছিলে? জিনি বলে যে আমি যখন ছোট ছিলাম তখন ল্যান্টার্ন ফেস্টিভ্যাল হতো এবং গ্র্যান্ডপা আমাকে নদীর ধারে নিয়ে যেত লণ্ঠন দেখানোর জন্য, কিন্তু শহরে আসার পর থেকেই সেটা তো আমি কখনোই দেখতে পাইনি, তাই আমি উইশ চেয়েছি যেন আমি খুব তাড়াতাড়ি কোথাও একটা ল্যান্টার্ন ফেস্টিভ্যালে যেতে পারি। এবং ফেন তো তখনই বলে যে তাই, তাহলে বারান্দা দিয়ে একবার বাইরের দিকে তাকাও। এবং ফেন তো তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে তখনই সেখানে প্রচুর ল্যান্টার্ন নিয়ে আসে এবং সে তো জিনির উইশ তখনই পূরণ করে দেয়। এবার ল্যান্টার্ন দেখে জিনি তো আবারও একটা উইশ চায়, যে ল্যান্টার্ন দেখে কোনো উইশ চাইলেও সেটা পূরণ হয়ে যাবে। ফেন জিজ্ঞাসা করে যে এখন তুমি কি উইশ চাইলে? এবং জিনি বলে যে না না, এটা আমি বলতে পারবো না, উইশ বললে সেটা পূরণ হয় না। এবং ফেনের তো এই কথা শুনে হাসিই পায়, কারণ আগেরটা বলার সঙ্গে সঙ্গেই সে তো সেটা পূরণ করে দিয়েছিল। আমরা দেখতে পাই যে জিনি আর ফেন তো ড্রিঙ্ক করে এবং ফেন ড্রিঙ্ক করে একদমই ছোট বাচ্চার মতো একদম ড্রাঙ্ক হয়ে গেছিল এবং সে তো একদমই নিজের মনের কথা সবকিছু বলতে শুরু করে দেয়, যে তোমাকে দেখলে আমার এরকম কেন ফিল হয়, এবং এই সব বলতে বলতে সে জিনিকে কিস করে। কিন্তু এই কিসটা ছিল তাদের সত্যিকারের ভালোবাসার কিস, এবং এই কিসের ফলে আবারও তাদের পেনের ফিলিংসটা এক্সচেঞ্জ হয়ে যায়, মানে জিনি আবারও তার পেনের ফিলিংস ফিরে পায়। এবার জিনি তো মনে মনে একটু চিন্তাতেই পড়ে গেছিল যে তাহলে কি এবার তাকে ফিরে যেতে হবে, এবং তখনই জিনির সামনে অপর একজন মৃত্যুদূত আসে। সে জিনিকে ওয়ার্নিং দিয়ে দেয় যে তুমি একজন হিউম্যান মহিলা হয়ে একজন অমর ইমমর্টাল মৃত্যুদূতের সাথে সম্পর্ক করতে চেয়েছো, সেটা অত্যন্ত অন্যায়। যত তাড়াতাড়ি পারো তার জীবন থেকে দূরে চলে যাও, তাহলে তারও ক্ষতি হবে আর তোমারও ক্ষতি হবে। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। জিনি তো মন খারাপ করে বসেছিল এবং ফেন তখনই ঘুম থেকে উঠে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কাল রাতে কি করেছো বলো তো, আমার বুকে এত ব্যথা হচ্ছে। জিনি বলে যে আমি কিছুই করিনি, তোমার ব্যথা হচ্ছে তোমারই কারণে, কারণ আমাদের ব্যথার অনুভূতি আবারও ঠিক হয়ে গেছে। এবং ফেন বুঝতে পারে যে গতকাল রাতের ওই কিসের ফলে তাদের ব্যথার অনুভূতি আবারও একদম ঠিকঠাক হয়ে গেছে। জিনি মনে মনে ভাবে যে এতদিন তো তুমি আমাকে সাথে রেখেছিলে, কারণ আমার ব্যথা লাগলে তোমার ক্ষতি হবে। এবং সে বলে ওঠে যে আমার মনে হয় এখন যখন সব ঠিক হয়েই গেছে আমার চলে যাওয়া উচিত। ফেন মনে মনে ভাবে যে তার মানে জিনি মনে হয় এতদিন চলে যাওয়ার জন্যই অপেক্ষা করছিল, তাই জন্য সে আর জিনিকে আটকায় না, এবং দুজনেই কিন্তু এটাতে প্রচণ্ডই কষ্ট পাচ্ছিল। কিন্তু তারপরেও তারা একে অপরকে ছেড়ে চলে যায়। তাদের মধ্যে তো এটাই ডিল হয়েছিল যে জিনি এখানে থাকবে ফেনের সাথে, যাতে করে ফেন প্রোটেক্টেড থাকে, জিনির কোনো ক্ষতি না হয়, এবং ফেন জিনিকে চিয়াও পরিবারের হাত থেকে বদলা নিতে সাহায্য করবে। আমরা দেখতে পাই তারা আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। জিনি তো গ্র্যান্ডপার সাথে দেখা করতে গেছিল এবং গ্র্যান্ডপা তো জিনিকে দেখে বুঝতে পারে যে তার মন খারাপ। গ্র্যান্ডপা জিনিকে জিজ্ঞাসা করে যে তোমার শেয়াল মুখ বয়ফ্রেন্ড কোথায় গেল? আমার তো মনে হয় সে তোমাকে সত্যিই পছন্দ করে। এবং জিনি তো কোন রকমে অজুহাত দিয়ে কাটিয়ে দেয় যে ও এখন নিজের কাজে ব্যস্ত রয়েছে, এই সব কিছু। অপরদিকে আমরা ফেনকে দেখতে পাই। টমও বুঝতে পারে যে ফেনের মনটা খারাপ এবং সে জিনিকে মিস করছে। টম তো বলে যে বস, তুমি কেন ওর কাছে ফিরে যাচ্ছ না? তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি ওর প্রেমে পড়ে গেছো। কিন্তু ফেনেরও তো অভিমান হয়েছিল যে না, আমি কেন ওর কাছে যাব, ওই তো আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু তারপরেও ফেন জিনিকে একদমই ভুলতে পারছিল না। আমরা দেখতে পাই ফেন তো জিনির সেই পাজামাটা নিয়েই সবসময় বসে থাকতো, বলতে গেলে সেটাকে পাশে শুয়ে রাতের বেলা ঘুমোতো, এবং তার তো রীতিমতো জিনির বিরহে বুকে ব্যথা উঠে যাচ্ছিল।
অপরদিকে আমরা জিনিকে দেখতে পাই যে এখন চিয়াও কোম্পানিতে নিজের পজিশনে এসে গেছিল এবং সে তো সবার আগে জর্জিয়াকে কোম্পানি থেকে বার করে, কারণ জর্জিয়ার তো এই কোম্পানিতে কোনো অধিকারই ছিল না এবং তার বদলে জর্জিয়া এবং জ্যাক জিনির থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। আমরা দেখতে পাই যে জিনি তার সেক্রেটারিকে বলেই রেখেছিল যাতে সে চারিদিকে সিসিটিভি লাগিয়ে রাখে, যদি জিনির ওপর কোনো হামলা হয় সেটা যেন স্পষ্ট সিসিটিভিতে বোঝা যায়, তাহলে জিনি তাদেরকে একেবারে সরাসরি জেলে পাঠাতে পারবে। এবার জিনি তো বুঝতেই পারছিল যে কিছু একটা হতে চলেছে এবং জিনি যখন পার্কিং লট দিয়ে ফিরছিল তখনই কিছু গুন্ডা তার দিকে এগিয়ে আসে। জিনি মনে মনে ভাবে যে খুবই ভালো হয়েছে এই জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোই ছিল, এবার আমি সকলের কাছে প্রমাণ করতেই পারবো যে কে আমার ওপর আক্রমণ করিয়েছে। এবার সেই গুন্ডারা তো এসে জিনিকে ধরে নিয়ে যায়। অপরদিকে আমরা ফেনকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ফেন তো মেডিটেট করার চেষ্টা করছিল, কিন্তু সে ধ্যান লাগাতে পারছিল না, তার কারণ তার বারবার জিনির কথাই মনে পড়ছিল এবং তখনই তার আংটিটা জ্বলতে শুরু করে। এবার তখনই তো সেখানে টম ছুটতে ছুটতে আসে এবং টম জানায় যে বস, মনে হয় জিনি কিছু একটা বিপদে পড়েছে, নিউজে দেখাচ্ছে যে জিনিকে নাকি কিডন্যাপ করা হয়েছে। এবার এই কথা শুনেই ফেনের মাথা তো খারাপ হয়ে যায়। অপরদিকে আমরা জিনিকে দেখতে পাই, জিনি তো জর্জিয়ার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে বলেই কিডন্যাপিং এর ফাঁদে পা দিয়েই দিয়েছিল এবং কিডন্যাপাররা সোজাসুজি জিনিকে মেরে ফেলার কথাই ভাবে। এবার জিনি তো তাদের বলে যে তোমরা জানো তো যে আমি কার গার্লফ্রেন্ড, আমি কিন্তু ফেইনের গার্লফ্রেন্ড, তাই কাকে তোমরা মারার চেষ্টা করছো সেটা বুঝে শুনে করবে। এবং তারা বলে ওঠে যে এতে আমাদের কিছুই আসে যায় না, যদিও আমাদেরকে 3 গুণ টাকা দিতে রাজি থাকে তাহলেই কেবলমাত্র আমরা তোমাকে ছাড়বো। এবার জিনি তো তখনই তাদের পেট থেকে এটা বার করার চেষ্টা করে যে তাদের কে কাজে লাগিয়েছে, যদিও জিনি ভালো করেই জানতো যে জর্জিয়া এবং জ্যাকি তাদের কাজে লাগিয়েছে, কিন্তু তারা প্রফেশনাল গুন্ডা ছিল, তারা এই কথা তো জিনির সামনে বলে না। এবার তখনই একজন গুন্ডা আসে এবং সে বলে যে আমি এক্ষুনি ফেনকে মেসেজ করেছিলাম যে আমরা একে ছেড়ে দেব, তার বদলে 3 মিলিয়ন লাগবে, কিন্তু সে তো কোনো রিপ্লাই দিল না, বোঝাই যাচ্ছে যে ফেন একে কোনোভাবেই বাঁচাতে চায় না, চলো আমরা একে এখানেই খতম করে ফেলি। কিন্তু এত সুন্দরই রয়েছে, তাই খতম করার আগে একটু মজা করে নিলে কেমন হয়। এবার জিনি তো কিছুতেই বুঝতে পারছিল না সে কি করবে এবং সে তো গুন্ডাদের থামিয়ে রাখার জন্য ন্যাকা কান্না কাঁদতে শুরু করে, মানে কোনো রকমে সে গুন্ডাদের টাইমটা পিছনোর চেষ্টা করছিল। এবং তখনই সেখানে হাজির হয় ফেন। আমরা দেখতে পাই যে সে তার আংটির ক্ষমতার সাহায্যে সকল গুন্ডাকে সেখানেই স্টপ করে দেয়। এবার সকলেই তো সেখানে প্রায় সেন্সলেস হয়ে পড়ে যায় এবং ফেন তো তখনই এসে জিনিকে জড়িয়ে ধরে। জিনি বলে ওঠে যে তুমি আমার জন্য এসেছো। আমরা দেখতে পাই তারপরই টম ছুটতে ছুটতে তার বডিগার্ডদের নিয়ে আসে এবং সে তো বলে ওঠে যে আমি এখানে সকলকেই খতম করে দেব। ওদিকে গুন্ডারা তো ততক্ষণে ফেনকে ভূতই ভাবতে শুরু করে দিয়েছিল। জিনি আর ফেন তো তখনই একে অপরকে কিস করে, মানে তাদের যে অভিমানের কারণে তারা আলাদা হয়ে গেছিল সেইটা তারা ভুলে যায়। তারা এতদিনে বুঝতেই পেরেছিল যে তারা তো একে অপরকে ছাড়া থাকতে পারবে না। এবং জিনি আবারও ফেইনের বাড়িতেই ফিরে আসে, তো সেই রাতে আবারও সেই যমদূত ফেইনের কাছে আসে এবং সে ফেইনকে আবারও রিমাইন্ডার দিয়ে দেয় যে জিনিকে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে। ফেইন বলে যে তুমি আমাকে আমার কাজ শিখিও না, আগামী 7 দিন পরে আমি আবার আমার জায়গায় মানে কিনা নরকে ফিরে যাব, তোমাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না। ফেইন মনে মনে ভাবছিল যে 7 দিন পরেই হচ্ছে ওই ডেটটা, মানে যেদিন কিনা জর্জিয়া আর হান্সের এঙ্গেজমেন্ট এবং জিনি যেদিনকে সবার সামনে নিজেকে চিয়াও পরিবারের মেয়ে হিসেবে ঘোষণা করবে সেই দিন। এই দিনটা জিনির জীবনে একটা বড় দিন হতে চলেছে, তাই এই দিনটা আমি ওর সাথে কাটিয়ে তারপরই এই দুনিয়া থেকে রওনা দেব। এবার ফেন তো তার পরের দিনই জিনির নামে নিজের সমস্ত সম্পত্তি, প্রপার্টি, শেয়ার সব কিছু করে দেয় এবং যিনি বুঝতে পারছিল না যে ফেন এমনটা কেন করছিল। ফেন তাকে এতটা ভালোবাসে যে একেবারে সব সম্পত্তি তার নামে করে দিল। এবং ফেইন তো বলে ওঠে যে এখন তুমি যে লড়াইটা লড়তে যাচ্ছ তার জন্য এই সম্পত্তি বা এই শেয়ারগুলো তোমায় সাহায্য করবে, কিন্তু একবার যখন তুমি বড় বিজনেসম্যান হয়ে যাবে তখন কিন্তু এগুলো 10 গুণ আমি ফেরত নেব। এবং জিনি তো তখনই তাকে হাগ করে আদর করে দেয়। আমরা দেখতে পাই সেই দিনই তাদের সাথে আবারও হান্স দেখা করতে আসে এবং হান্স বলে ওঠে যে জিনি, আমি তোমাকে শেষবারের মতো বলতে এসেছি, আমি কিন্তু সত্যিই জর্জিয়াকে বিয়ে করতে চাই না, তুমি দয়া করে আমার সাথে ফিরে চলো, আমি সাহায্য করব তোমায় বদলা নিতে।
যিনি বলে যে আমি চাই চিয়াও পরিবারের সকলকে খতম করে দিতে। তুমি বলো, তুমি কি আমাকে সেই বদলা নিতে সাহায্য করতে পারবে? এবার হান্স তো অবভিয়াসলি বলে ওঠে যে এটা আবার কি কথা, তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো? যিনি বলে যে আমার প্রতিশোধ তো এরকমই, আর সেটাই আমাকে ফেনি সাহায্য করবে। তাই তুমি গিয়ে চুপচাপ ভালো ছেলের মতো জর্জিয়াকে বিয়ে করে নাও। এবার আমরা জর্জিয়া এবং হান্সের এঙ্গেজমেন্টের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই তাদের এঙ্গেজমেন্ট পার্টিতে হাজির হয় জিনি, এবং জিনি সেখানে সকলের সামনে ঘোষণা করে যে সেই চিয়াও পরিবারের আসল মেয়ে। জিনির বাবা তো মনে মনে ভাবছিল যে তুই একবার বাড়ি চল, তারপর আমি তোকে দেখাবো যে আমি কি করতে পারি। কিন্তু জিনি তখনই তার বাবা মাকে এক্সপোজ করে দেয়, মানে তারা আসলে আসল মেয়ের প্রতি কেমন এবং তারা তাদের অ্যাডপ্টেড মেয়ের প্রতি কেমন, কিভাবে জর্জিয়া এবং জ্যাক মিলে তাকে হত্যার চেষ্টা করেছে। এবার জর্জিয়া তো চেঁচাতে থাকে যে আমি কিছুই করিনি, এবং জিনি তো তখনই সবাইকে ওই পার্কিং লটের ফুটেজটা দেখায়, এবং জিনি তো সকলের সামনে এটাও ফাঁস করে দেয় যে কিভাবে তারা জিনির গ্র্যান্ডপার ওই গ্রামটাকে ইল্লিগালি কবজা করতে চাইছিল। এইসব দেখে সকলেরই তো চক্ষু চড়ক গাছ হয়ে যায়, এবং জিনি তো ততক্ষণে পুলিশকেও সেখানে ডেকে নিয়েছিল এদেরকে গ্রেপ্তার করার জন্য। এবং ততক্ষণে তো হান্স ও জর্জিয়ার সাথে তার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল। জর্জিয়া তো তখনই একটা ছুরি নিয়ে জিনিকে মারতে যায়, যে তুমি যদি আমার সবকিছু কেড়ে নাও আমিও তোমাকে খতম করে দেব। এবং সেই ছুরিটা তখনই ফেন ধরে ফেলে। ওদিকে জিনির বাবার তো ততক্ষণে হার্ট অ্যাটাক চলে এসেছিল, এবং আলটিমেটলি চিয়াও পরিবারের আসল মালকিন মানে জিনি নিজের জায়গা ফিরে পায়। সমস্ত রিপোর্টাররা তো জিনিকে সঙ্গে সঙ্গে ঘিরে ধরেছিল সবকিছু জানার জন্য, এবং তারই মধ্যে মানে এই ভিড়ের মধ্যেই আমরা ফেনকে দেখতে পাই। ফেন মনে মনে ভাবে যে এবার তার দায়িত্ব পূর্ণ হয়েছে, এখন জিনি নিজের দেখভাল নিজেই করতে পারবে, তাকে আর জিনিকে সাহায্য করতে হবে না। এবার সে নিজের জায়গায় ফিরে যাবে, এবং ফেন তার নিজের জায়গায় ফিরে যায়। এবার রিপোর্টারদের থেকে ছুটকারা পেয়ে জিনি তো দেখছিল এদিক ওদিক যে ফেন কোথায় গেল, এবং সে ফেনকে কল করে, কিন্তু নাম্বারটাই নন এক্সিস্টেন্ট বলছিল। জিনি তো তখনই আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে যে আচ্ছা আমার সাথে যে এসেছিল মানে ফেন, সে কোথায় গেল? এবং সকলেই বলে ওঠে যে তোমার সাথে আবার কে আসবে, তুমি তো একাই এসেছিলে। আসলে ফেন যাওয়ার সময় নিজের সমস্ত স্মৃতি সমস্ত লোকেদের মাথা থেকে সরিয়ে দিয়েছিল, কারণ সে একজন ইমমর্টাল, সে একজন মৃত্যুদূত, তার স্মৃতি সেইভাবে লোকের মাঝখানে রেখে যেতে পারে না। এবার জিনি তো তখনই টমকে খুঁজে পায়, এবং সে টমকে জিজ্ঞাসা করে যে টম, তোমার বস মানে ফেন কোথায় গেল? এবং টম তো তখনই বলে ওঠে যে আমার বস তো ম্যাডাম আপনি। এবং যিনি বুঝতে পারে না যে তার সাথে এটা কি হচ্ছে, যিনি বুঝতে পারে যে তার মানে ফেন তাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেল। যিনি তো তার মা বাবার কাছেও যায়, মানে ফেনের মা বাবা হিসেবে যারা ছিল তাদের কাছে, এবং তারা তো বলে যে আমাদের তো কোনো ছেলে বা কোনো সন্তানই কোনোদিন হয়নি, তোমার মনে হয় কোনো ভুল হচ্ছে। এবং জিনের কাছে কেবলমাত্র ফেনের আংটিটাই থেকে গেছিল। জিনের জীবন থেকে পুরোপুরি ফেন মুছে যায়, এবং বাকি সকলের স্মৃতি থেকে সে মুছে গেলেও জিনের স্মৃতিতে রয়ে গেছিল। এবং এই ভালোবাসার স্মৃতি তাদের এই মোমেন্টগুলো মনে করে জিনি আরও কষ্ট পাচ্ছিল। আমরা দেখতে পাই যে জিনি ওই আংটিটা নিজেই পরে নেয়, এবং সে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ায়, মানে সে তার কোম্পানিটাকে বড় করে এবং সাকসেসফুল হয়। অনেকেই তাকে অ্যাপ্রোচ করে পার্টনার হওয়ার জন্য, কিন্তু যিনি অলরেডি মনে মনে ফেনের সাথে ম্যারিডই ছিল, তাই জন্য সে কখনোই আর কাউকেই অ্যাকসেপ্ট করে না। এবং যিনি তো সবসময় ওই আংটিটার দিকে তাকিয়ে ফেনের সাথেই কমিউনিকেট করার চেষ্টা করত। এবং এরকমই একদিন হঠাৎ যিনি লক্ষ্য করে যে আংটিটা জ্বলছে, যিনি বুঝতে পারে না যে হঠাৎ কি হলো, এবং তখনই সেখানে হাজির হয় ফেন। তো অভিমান করে তাকে 2 কিল ঘুষি মারে যে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে, আমাকে কথা দাও যে আর কোনোদিন কোথাও যাবে না, আর যেখানেই যাবে আমাকে সাথে করে নিয়ে যাবে, সে যদি নরকেও যেতে হয় আমি তোমার সাথে যাব। এবং ফেন তখনই তাকে জানায় যে তাকে আর কোথাও যেতে হবে না, কারণ এখন থেকে ফেনই তার সাথেই দুনিয়ায় থাকবে। ফেন তার সমস্ত ক্ষমতা সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার ত্যাগ করে দিয়ে এসেছে, সে এখন আর কোনো ইমর্টাল না, সে একজন মর্টাল ব্যক্তি যে সারাটা জীবন জিনিস সাথে থাকবে, তার সাথেই বয়স্ক হবে, এবং তার সাথেই সারা জীবন একসাথে কাটিয়ে মারা যাবে। এবং জিনি তো তখনই ফেনের আংটিটা দিয়েই তাকে প্রপোজ করে যে ফেন তুমি কি আমাকে বিয়ে করবে? এবং ফেন তো অবভিয়াসলি তাতে হ্যাঁ বলে, এবং তারা একে অপরকে কিস করে। মানে ভালোবাসার জন্য ফেন তার সমস্ত ক্ষমতা পাওয়ার পদ সব কিছু ত্যাগ করে চলে আসে। জিনি তাকে ফিল করিয়েছিল যে এগুলোর থেকেও অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে ভালোবাসা, হিউম্যান ফিলিংস।
এবং এখানেই আমাদের ড্রামাটা শেষ হয়। তো তোমাদের এই মিষ্টি ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, নাহলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।